সকলকে প্রণাম ও জয়গুরু। এই দেখুন, এই যে 2026-এর ভোট, বিধানসভার ভোট হলো, তার 1 বছর আগে থেকেই এই ভোটের একটা তোড়জোড় পড়ে গেল। বিধানসভার ভোটে তারপরে SIR থেকে শুরু হলো, সকলের মধ্যে আতঙ্ক, সকলের মধ্যে একটা ভয়। হ্যাঁ, সকলের মধ্যে না, যাদের মধ্যে দুর্বলতা ছিল নিশ্চয়ই তাদের মধ্যে ভয়গুলো ছিল। হ্যাঁ, তারপরে এলো বিধানসভার ভোট। হ্যাঁ, এবারে এই যে আমরা এই রাজনীতি এবার 26 থেকে দেখতে দেখতে রাজনীতির কিছু হয়তো আমরা বুঝতাম না, জানতাম না। আমরা কোনো পার্টিও করি না, কোনো দলও করি না, কিছু না। আমরা ভারতের সাধারণ নাগরিক, এটাই। কিন্তু দেখে দেখে আমাদের কিছুটা উপলব্ধি হলো রাজনীতিটা কি, রাজনীতির মধ্যে কি চলে। এই দেখুন, বিগত আমরা ছোটোবেলা থেকে দেখেছি অনেকগুলো দল। আমরা তো এটুকু তো জানি যে তখন কংগ্রেস শাসন দেখেছি, তারপরে দেখেছি CPIM-এর শাসন, তারপরে দেখলাম কি তৃণমূলের শাসন, তারপরে বর্তমানে এখন বিজেপির শাসন। এখানে দেখছি একটা জিনিস, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে শুধু কি রয়েছে, কম্পিটিশন, হিংসা, বিদ্বেষ, আর কি কাদা ছোড়া। এটাই। কোনো রাজনৈতিক দল তাদের নিজেদের দোষটাকে দেখতে চায় না। আমরা সেটাই দেখছি, নিজেদের দোষগুলো কখনো দেখতে চায় না। আজকে CPIM 33 বছর নাকি রাজত্ব করেছে। অনেক কিছু এখন শুনতে পাচ্ছি। জ্যোতি বসু অনেক বুদ্ধিমান একজন বিচক্ষণ লোক ছিলেন। উনি অনেক ছোট থেকেই, সেই 1946 সালে তখন ওনার CPIM-এর উনি ছিলেন, সেটাও আমরা শুনেছি। কিন্তু CPIM-এর সময় কি কি হয়েছে না হয়েছে সেটা এখন আমরা জানতে পারছি। দোষগুণ ছিল বলেই তো দোষ আজকে। তারপরে CPIM-কে বাদ দিয়ে তারা কি করলো, তৃণমূলকে আনলো, মমতা দিদিকে আনলো। হ্যাঁ, কারণ CPIM-এ তারা অতিষ্ঠ হয়ে গেছিল। তারপর তো আনলো মমতা দিদিকে। মমতা দিদি গত 15 বছর শাসন করলেন, তৃণমূল এলো, এটাও দেখলাম। এবার কি ধরনের শাসন হয়েছে দেশে বা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, সেটাও দেখেছি। প্রত্যেকে দেখেছে, আমরা কেন না, প্রত্যেকে দেখেছে কী ধরনের রাজত্ব হয়েছে, কী ধরনের শাসন হয়েছে, কিভাবে জনগণের পরিষেবা দিয়েছেন উনি, সেটাও সকলে দেখেছেন। হ্যাঁ, কিভাবে বিচার হয়েছে। হ্যাঁ, তাই এই হচ্ছে কথা। এগুলো আর খুলে বলার কোনো দরকার হয় না, কারণ প্রত্যেক মানুষ জানে বিগত 15 বছরের রাজ্য শাসনের কথা। তারপরে মানুষ অতিষ্ঠ হয়েছে, হয়ে আবার কি করলো, যা এই দলকে হারাতেই হবে, এই দলকে নাই করলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবর্তন আসবে না, হবে না, এইভাবেই চলবে। তাই তারা কী করলেন, ভিতর সবাই রেডি হয়ে গেলেন, আমরা পরিবর্তন চাই, আমরা এই সরকার আর চাই না। তাই প্রত্যেকটা জনগণ রেডি হয়ে গেল, নাগরিক ভিতরে সবাই, মুখে সবাই বলতে পারেনি তখন, কারণ তৃণমূলের দাপট চলছে, তৃণমূলের চলছে, তখন ক্ষমতা চলছে, ক্ষমতার লড়াই চলছে, তাই জন্য কেউ মুখে বলেনি। এবং তারপরে কী করলো, ভোটে বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করলো, বিপুল ভোটে জয়ী হলো বিজেপি। আগেও আমরা বিজেপির কথা শুনেছি, অনেক বছর আগের থেকে বিজেপি, আমাদের স্কুলেও একবার স্কুল কমিটির ভোট হয়েছে, তখন বিজেপি জয়ী হয়েছিল, আমরা তখন শুনেছি। হ্যাঁ, তখন জানতাম বিজেপি দলটা, আমরা জানতাম তখন বিজেপি আর হচ্ছে তৃণমূল, এইটাই আমরা বেশি জানি, তৃণমূল, বিজেপি আর কংগ্রেস, বাইরের রাজ্যে কংগ্রেস, জনতা পার্টি। তাই এটা এই জন্য জানি যে, কারণ আমাদের এখানকার তখনকার, আজ থেকে 2000 সালের কথা বলছি, তখন মানে তপন শিকদার মহাশয় আমাদের এখানকার সংসদ ছিল। হ্যাঁ, আমাদের এখানকার MLA ছিল, বিজেপি নেতা তপন শিকদার মহাশয়। উনি আমাদের স্কুলকে 2 লক্ষ টাকা ডোনেশন করেছিলেন আমার হাজব্যান্ডের সময়। আমার হাজব্যান্ডের ইসের জন্যই তারা এসেছিলেন, তপন শিকদার মহাশয় আমাদের স্কুলে এসেছিলেন, আর গৌরাঙ্গদা বলে একজন বিজেপি নেতা, এদের সহযোগিতায় উনি নেমে ওখানে সবাইকে অভ্যর্থনা জানালো, বরমাল্য দিল। উনি 2 লক্ষ টাকা ডোনেশন করে গেছিলেন। সকল থেকে আমরা জানতাম বিজেপির এটাকে। তপন শিকদার মহাশয় ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ ভালো মানুষ। আমাকে ওনার অফিসও দেখিয়ে নিয়ে এসেছিলো, আমার হাজব্যান্ড নিজে গিয়ে নিয়ে গেছিলো আমাকে।
তা যাই হোক, আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো উনি। এবং আমরা তখন আমরা তখনও আমার হাজব্যান্ড কোনো পার্টি করে না, কিচ্ছু না। আমরা স্কুল টিচারই করে, আমরাও কিন্তু তখন কোনো পার্টির অতটা করিনি। তবে কি উনি ভালোবাসতো। তাই এই হচ্ছে, টিচার হিসাবে ভালোবাসতো, মানুষ হিসাবে ভালোবাসতো। তাই যাই হোক, আমার হাজব্যান্ডের সহযোগিতায় কিন্তু এই টাকাটা স্কুলে ডোনেশন আছে, শিলংগড়ি হাই স্কুল, হ্যাঁ, দক্ষিণ শিলং দক্ষিণ পাড়া, এই উত্তরপাড়া শিলংগড়ি মাধ্যমিক বিদ্যালয়। তা যাই হোক, এইবার আমি বলছি যে এই যে রাজনৈতিক খেলা এই চলছে এখন পশ্চিমবঙ্গের। আজকে বিজেপি সরকার এসেছে, আজকে শুভেন্দুবাবু, তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তৃণমূলের পার্টির থেকে। সেখানে অনেক বছর ছিলেন, অনেক অভিজ্ঞতা তারা হয়েছে অনেকে। সেখান থেকে বেরিয়ে এসে তিনি বিজেপি যোগ দিয়েছেন। বিজেপিতে তিনি এত পরিশ্রমের করে, এত খাটাখাটনি করে তবে একটা জায়গায় তিনি এনেছেন বিজেপি দলটাকে। ওনাকে দেখেছি আমি, সন্দেশখালিতে দেখেছি, ওনাকে দেখেছি। হ্যাঁ, তারপরে এই যে দিলীপ ঘোষ মহাশয়, ওনাকেও দেখেছি অনেক টিভিতে। তা যাই হোক, এবারে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রাজ্য শাসন করছে, সবে মে মাসে জিতেছে, কয়েক মাস হলো। তার মধ্যে তিনি অনেক কাজ করে ফেলেছেন, যেগুলো আমরা ভাবতে পারি না। অনেক কাজ করেছেন, হ্যাঁ, এটাকে মানতে হবে, অনেক কাজ তিনি করেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী চেয়েছিলেন বিজেপি রাজ্য, এই পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি জয়ী হোক। হ্যাঁ, আজকে জয়ী হয়েছে, আর প্রধানমন্ত্রী আজকে দুহাত বাড়িয়ে তাকে সহযোগিতা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা ভাবতে হবে আমাদের ভাবতে হবে সবাইকে, যে ডবল ইঞ্জিন সরকার আমাদের ওই পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে অমিত শাহ। এই জন্য মানুষকে বুঝতে হবে, কারো প্ররোচনা নয়, কারো ইস্যে নয়। আমরা রাজ্যের কথা ভাববো, যে কারার স্থায়ী হলে আমাদের রাজ্যের উন্নতি হবে, পরিবর্তন আসবে। ওই ছোটোখাটো ব্যাপার নিয়ে আমাদের এটা ভুল বুঝলে সরকারকে চলবে না, কারো প্ররোচনায় নয়। বিপরীত রাজনৈতিক দল তো কাদা ছুড়বে, দাঙ্গা করবে, বদনাম করার চেষ্টা করবে, হ্যাঁ, দাঙ্গা ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এই যে হচ্ছে তো, দেখছি তো, সাধারণ একটা দাঙ্গার মধ্যে ঢুকে যাচ্ছে অন্য দল, এবং বর্তমান সরকারকে যাতে বদনাম হয়, এটা তো চলছে, দেখছি। যেমন সিপিআইএম চেষ্টা করছে, তেমনি মানে তৃণমূলের থেকেও চেষ্টা করছে। হ্যাঁ, তৃণমূলের কথা বলবো না, বললাম না, ওই যে সব দলের মধ্যে ভালো মন্দ আছে, তৃণমূলের মধ্যে কি ভালো মানুষ নেই? অনেক ভালো মানুষ আছে। শুভেন্দুবাবু ছিলেন না তৃণমূলের মধ্যে? আবার এই মনোরঞ্জন ব্যাপারী বলে উনি একজন মানুষ, যাদবপুরের সাংসদ, কত ভালো মানুষ। আবার এই নবতৃণমূলে কিছু কিছু আছেন, তারা তো ভালো সত্যিকারে। হ্যাঁ, মমতা দিদির দলে যোগ দিল, এই শতাব্দী, উনি একজন বয়স্ক অভিনেত্রী। ওনাকে মানায় যে রাজনীতিতে যোগ দিলে। হ্যাঁ, কারণ ওরা এখন বয়স হয়ে পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, এদের মানায়। কিন্তু এই যে কচি কচি নায়িকাদের যে রাজনীতিতে এনেছে, এটাই তো ক্ষতি করেছে। অল্প বয়সী সবগুলো ঢুকিয়েছে মমতা দিদি। যাই হোক, তাহলে ভালো মন্দ আছে বিজেপির মধ্যে, বেশিরভাগ সমস্ত ভালো মানুষই দেখতে হবে, সৎভাবে তারা রাজ্যটাকে শাসন করতে চাইছে, সেইভাবে পরিচালিত করছে। ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে বিগত 15 বছরে মমতা দিদির রাজ্য শাসন দেখে। আর কি পরিমাণ যে দুর্নীতি হয়েছে বা ক্ষমতার অপব্যবহার হয়েছে, হ্যাঁ, এবং গুন্ডামি মস্তা, সেগুলো তো আমরা এখন প্রত্যেকটা খবরে দেখতে পাচ্ছি। তবে আমার মতে কাউকে এইভাবে রাস্তাঘাটে অপমান করা ঠিক নয়। আইন আছে, আইন সাজা দেবে, আইন বুঝবে। যে কোনো মানুষকে এইভাবে কিন্তু অপমান করা ঠিক নয়। সে বিপরীত দলের নেতা মন্ত্রী হোক, যেই হোক না কেন। মানুষ আজকাল দেখছি বেশিরভাগ হুজুকে মাতে এরা এই যে চোর স্লোগান দিয়ে, যেটা যাকে তাকে চোর বলে স্লোগান দিচ্ছে, এটা মানুষ তো বললাম না ভালো মন্দ আছে, অন্তত মানুষ দেখে আজকে তারা অপমানিত হয়ে কেউ কেউ সুসাইডও করছে। এটা তো ঠিক নয়। বললাম না যে তৃণমূলে ভালো মন্দ মানুষ আছে, যারা সত্যিকারে দুর্নীতি করছে, তাদের করলে তবু শোভা পায়। কিন্তু যেভাবে রাস্তায় বের করছে, জামা কাপড় খুলে দিয়ে বা ডিম ছুঁড়ে বা অপমান করছে, এটাও ঠিক নয়। আইন আছে, আইন বুঝবে। 10 বছর 12 বছর জেল হলেই তো উপযুক্ত শাস্তি পাবে। পায়নি তাপস পাল মহাশয়, জেলখানায় বসে, কারাগারে বসে তার জীবনটা শেষ হয়ে যায়নি।
এর থেকে শাস্তি কী হতে পারে? এটা তো শিক্ষা নেওয়া উচিত। কেন মানুষকে এভাবে অপমান করবে? করা ঠিক নয়। আজকে রঞ্জিত মল্লিক মহাশয় তার মেয়েকে নামিয়েছে, জোর করে নাম দিয়েছে, তাই সে দাঁড়িয়েছে কোয়েল মল্লিক। সে তো নামিয়ে করেছে, মমতা দিদি নিয়ে এসছে তাকে। তাদের কি আজকে রঞ্জিত মল্লিক মহাশয় নায়ক, একজন অত বড় একটা নায়ক, তাকে পর্যন্ত রাস্তায় অপমান করছে। মানুষ কি, মানুষের কি কোনো সভ্যতা ভদ্রতা বলে কিছু নেই? সে বিজেপির সদস্য হোক, আর লোক হোক, আর তৃণমূল হোক, যেই হোক না কেন, অন্য পার্টিরই হোক না কেন, এটা তো ঠিক নয় না এভাবে একজনকে অপমান করা রাস্তার উপরে, চোর বলে অপমান করা, তাকে করা। এটা ভদ্রতার মধ্যে পড়ে না, সভ্যতার মধ্যে পড়ে না, এটা শিক্ষা সংস্কারের মধ্যে পড়ে এটা কি? তারপরে এই যে ব্যক্তি তৃণমূল, যে ব্যক্তি মারা গেল, আজকে স্কুল টিচার, 80 বছর, কত বছর বয়স, আজকে এই বয়সে তিনি সুইসাইড করলেন। তিনি অপমানিত হয়েছিলেন, অপমান করা হয়েছিল তাকে, তিনি নিজেও অপমানিত হয়েছেন, নিজে তিনি উপলব্ধি করেছেন, তাই আজকে এই বয়সে তিনি সুইসাইড করলেন। এটা খুব ঠিক নয় কিন্তু। তাই এই যে দেখে দেখে না, এই যে এখন তো সব দাঙ্গা ফাঙ্গা হচ্ছে এই বর্তমান সরকারকে বদনাম করার জন্য, উঠে পড়ে লেগেছে, কাদা চোরাচুরি হচ্ছে। আবার এই কিছু আমাদের মায়েদের বা মহিলারা, এরা সামান্য সামান্য কারণে সরকারকে ভুল বুঝছে, সরকারকে নিয়ে সমালোচনা করছে, আন্দোলন করছে। এগুলো কি কাজ কি এদের? এটাই কি ভাতাটা কি সব? দেশের রাজ্যের কতটা সেইটা দেখুন আপনারা, কতটা উন্নতি হচ্ছে। ভাতা পেলেই কি সব হয়ে গেল? আর ভাতা পেয়ে পেয়ে এদের মনে হয় হয়ে গেছে। আর এরা করছে মনে হয় বেশিরভাগ বিপরীত দলের এই 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 বউরা মেয়েরা, এরাই করছে। 2 পয়সা ভাতার জন্য দেশের সমালোচনা, রাজ্যের সমালোচনা, সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর সমালোচনা। ছি! আপনারা বলুন যে দেশের উন্নতি চাই, শিক্ষা চাই, চাই, কাজ চাই, কারখানা চাই, এইগুলো বলুন, এইগুলোই করুন। জিনিসপত্রের দাম কম করতে বলুন, গ্যাসের দাম কত, বিদ্যুতের দাম কমুক, সেটাই তো অনেক। কেন ভাতার জন্য এত পাগল হয়েছে মানুষ? সামান্য এইসব কারণের জন্য দাঙ্গা করছে, আন্দোলন, সরকারকে ঢিল ছুটে, সরকারকে কাদা ছুটছে, এটা তো ঠিক নয়। একমাত্র আমার মনে হয় বিধবা ভাতা, বার্ধক্য ভাতাটা দেওয়া উচিত, আর কোনো ভাতা দেওয়া উচিত না। এত সমালোচনা ভালো লাগে না। আজকে আবাস যোজনায় 3,20,000 টাকা করে দিচ্ছে, 3 লক্ষের উপরে টাকা দিচ্ছে, 3 লক্ষের উপরে টাকা দিচ্ছে। এতদিন তো এখন তো জানতে পারছি প্রধানমন্ত্রী অনেক টাকা ওয়েস্টবেঙ্গলকে দিয়েছে, কিন্তু সেটা স্বীকার করেনি মমতা দিদি। কারণ তখন ওই প্রধানমন্ত্রীর সুনাম হবে, সুনাম বাড়বে, সেটা উনি করতে দিতে চায়নি, তাই সমস্ত হাফিস করে দিয়েছে, গোপন রেখেছে। এখন তো বেরিয়ে আসছে যে প্রধানমন্ত্রী কত টাকা রাজ্যে দিয়েছে, কত আবাস যোজনায় দিয়েছে, কত গরিবদের জন্য ত্রাণ দিয়েছে। সেগুলো কিছু সামনে আনা হয়নি, এটা করেনি, সামনে আনা হয়নি ইচ্ছা করে। এখন তো বুঝতে পারছি, কারণ প্রধানমন্ত্রীর সুনাম উনি করবে না, সুনাম হবে, সবাইকে জানবে। এই হচ্ছে রাজনীতি। রাজনীতি যে কত, রাজনীতির মধ্যে মানে জিলিপির প্যাচ রয়েছে, সেটাকে আমরা বুঝবো? যেটা দেখছি সেটা বলছি আমরা, সাধারণ মানুষ। হ্যাঁ, আমরা চাই পশ্চিমবঙ্গ ভালো সুন্দর একটা পশ্চিমবঙ্গ গড়ে উঠুক, যেভাবে চলছে সেভাবে চলুক। প্রত্যেকটা কাজ প্রকল্প হচ্ছে খুব ভালো, প্রত্যেকটা কাজ করছে সবাই, আমরা খুশি। পশ্চিমবঙ্গ একটা সুন্দর শহর গড়ে উঠুক, রাজ্য গড়ে উঠুক, দূষণমুক্ত, দুর্নীতিমুক্ত রাজ্য। হ্যাঁ, আমরা এটাই চাই। নমস্কার। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।